আমরা যদি ইতিহাসের অন্যতম নিখুঁত আর কালজয়ী কোনো কমেডি নাটকের কথা ভাবি, তাহলে স্বভাবতই মনে একটা ছবি ভেসে ওঠে, তাই না? হ্যাঁ, মানে একটা গোছানো মানুষের ছবি। একদম। মনে হয় এর স্রষ্টা হয়তো দারুণ গোছানো কোনো মানুষ, যার জীবনের সব হিসাব নিকাশ একদম ছকে বাঁধা। মানে যিনি শান্ত পরিবেশে বসে দিনের পর দিন ভেবে ভেবে একটা চমৎকার কাঠামো দাঁড় করিয়েছেন। ঠিক। কিন্তু এই ধারণাটা যদি সম্পূর্ণ ভুল হয়, যদি বলা হয় ইতিহাসের অন্যতম সেরা একটি কমেডি নাটক এমন এক মানুষের হাত দিয়ে লেখা, যার নিজের জীবনটাই ছিল চূড়ান্ত বিশৃঙ্খল। মানে আক্ষরিক অর্থেই বিশৃঙ্খল। হ্যাঁ, যিনি আকণ্ঠ রিঙে ডুবে থাকতেন, যার কোনো স্থায়ী ঠিকানা ছিল না, আর যিনি দাঙ্গায় জড়িয়ে কলেজ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। এক কথায়, যিনি ছিলেন একজন ছন্নছাড়া ভবঘুরে। আচ্ছা। এই মানুষটার নাম অলিভার গোল্ডস্মিথ, অষ্টাদশ শতাব্দীর এক আইরিশ সাহিত্যিক। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এই মানুষটার জীবন আর তার অমর নাটক শি স্টুপস টু কঙ্কার এর পেছনের গল্পটাই খুঁটিয়ে দেখব। গ্রাফি নাটকের মূল কিছু অংশ ২০১২ সালের লন্ডনের ন্যাশনাল থিয়েটার প্রোডাকশনের রিহার্সাল ইনসাইটস বা মহড়ার নেপথ্য তথ্য আর নাটকের প্লট নিয়ে বেশ কিছু একাডেমিক স্টাডি গাইড। দারুণ। হ্যাঁ, তো এই সবগুলো সোর্স থেকে যে গল্পটা বেরিয়ে আসে তা আসলে যে কোনো থ্রিলার বা ফিকশনের চেয়েও বেশি চমকপ্রদ। আমাদের মূল লক্ষ্য হল এই ধাঁধাটা মেলানো যে সমাজের চোখে চূড়ান্ত ব্যর্থ একজন মানুষ কিভাবে এমন একটা নিখুঁত কমেডি লিখলেন, যা ওই একই সমাজের ক্লাস সিস্টেম বা শ্রেণীবিভাজনকে তীব্র ব্যঙ্গ করে এবং শত শত বছর পেরিয়ে আধুনিক যুগেও তার সমান প্রাসঙ্গিক। ঠিক বলেছেন। তো চলুন বিষয়টার গভীরে ঢোকা যাক। সোর্স মেটেরিয়াল ঘাঁটলে শুরুতেই গোল্ডস্মিথের জীবনে যে অদ্ভুত বৈপরীত্যগুলো চোখে পড়ে তা রীতিমতো অবিশ্বাস্য। উইকিপিডিয়া বলছে ১৭২৮ সালে জন্ম নেওয়া এই মানুষটি প্রথমে ধর্মতত্ত্ব এবং পরে আইনের পড়াশোনায় চূড়ান্ত ব্যর্থ হন। আসলে এখানে শুধু ব্যর্থটা বললে পুরো ছবিটা পরিষ্কার হয় না। তাই নাকি? হ্যাঁ, ধর্মতত্ত্বে তার ব্যর্থতার কারণ ছিল মূলত তার স্বভাব। চার্চের জন্য যে ধরনের নিয়মনিষ্ঠা বা গাম্ভীর্যের প্রয়োজন ছিল, গোল্ডস্মিথের তা একেবারেই ছিল না। ও আচ্ছা। আর আইনের পড়াশোনা, সেটা তো তিনি ঠিকমতো শুরুই করতে পারেননি, কারণ তার পরিবারের দেওয়া টাকা তিনি স্রেফ জুয়া খেলে উড়িয়ে দিয়েছিলেন। ভাবা যায়, পরিবারের টাকায় জুয়া? একদম। আর সবচেয়ে চমকপ্রদ ঘটনা হল তার ট্রিনিটি কলেজের জীবন। তিনি ব্ল্যাক ডগ রায়েট বা মার্শালসি প্রিজনে হামলা চালানোর মতো একটা ভয়ঙ্কর দাঙ্গায় জড়িয়ে পড়েছিলেন। দাঙ্গায়? হ্যাঁ, এবং এর জন্য ট্রিনিটি কলেজ থেকে বহিষ্কৃতও হয়েছিলেন। প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রতি তার একটা সহজাত অনীহা ছিল আর কি। কলেজের এক দাঙ্গাবাজ ছাত্র থেকে বিশ্ববরেণ্য সাহিত্যিক। হ্যাঁ। এরপর তো তিনি ডাক্তারি পড়ারও চেষ্টা করেছিলেন, তাই না? হ্যাঁ, স্কটল্যান্ডের এডিনবারা এবং নেদারল্যান্ডসের লিডেনে তিনি ডাক্তারি পড়ার চেষ্টা করেন, কিন্তু সেখানেও পড়াশোনার চেয়ে আড্ডা আর তাস খেলাতেই তার মনোযোগ বেশি ছিল। স্বভাব যায় না মলে, যাকে বলে। ঠিক তাই। ফলস্বরূপ সেখানেও কোনো ডিগ্রি পাননি। এরপর জীবন চালানোর জন্য তিনি এক অভাবনীয় পথ বেছে নেন। ইউরোপের রাস্তায় রাস্তায় ঘুরে বাঁশি বাজিয়ে পেট চালাতে শুরু করেন, যাকে আমরা এখন বাস্কিং বলি। রাস্তায় দাঁড়িয়ে পারফর্ম করা? হ্যাঁ, তিনি আক্ষরিক অর্থেই ফ্ল্যান্ডার্স, ফ্রান্স, সুইজারল্যান্ড এবং ইতালির রাস্তায় রাস্তায় হেঁটেছেন। যখন পকেটে কোনো টাকা থাকত না, তখন কৃষকদের দরজায় দাঁড়িয়ে বাঁশি বাজাতেন আর বিনিময়ে একটু খাবার বা রাতে ঘুমানোর জায়গা পেতেন। এই বাস্কিংয়ের ব্যাপারটা কিন্তু তার জীবনের একটা বিশাল টার্নিং পয়েন্ট। তিনি লন্ডনে এসে কিন্তু সোজা কোনো বড় সাহিত্যিকের মর্যাদা বা অভিজাত মহলের সম্মান পাননি। না, তা পাননি। তিনি গ্র্যাব স্ট্রিট হ্যাক বা ভাড়াতে লেখক হিসেবে কাজ শুরু করেন। প্রকাশকরা টাকার বিনিময়ে যখন যা অনুবাদ করতে বা লিখতে বলতো, তিনি স্রেফ টিকে থাকার জন্য সেটাই লিখতেন। সারা জীবন তিনি ঋণের দায়ে ভুগেছেন। হ্যাঁ, সারাটা জীবন। অথচ আশ্চর্যের বিষয় হল, এই ছন্নছাড়া মানুষটি আবার স্যামুয়েল জনসন, অ্যাডমান্ড বার্ক বা জশুয়া রেনল্ডসের মতো সেকালের শ্রেষ্ঠ পণ্ডিতদের তৈরি দ্য ক্লাব এর একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এটা সত্যিই অবাক করার মতো। হরেস ওয়ালপোল তার এই অদ্ভুত জীবনযাপন এবং অসামান্য সাহিত্য প্রতিভার কারণে তাকে আখ্যা দিয়েছিলেন ইন্সপায়ার্ড ইডিয়ট বা অনুপ্রাণিত বোকা বলে। এই অনুপ্রাণিত বোকা তকমাটা আসলে গোল্ডস্মিথের চরিত্রের দ্বৈত সত্তাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। আড্ডায় বা বাস্তবে তিনি হয়তো গুছিয়ে কথা বলতে পারতেন না, প্রায়শই বোকামি করে ফেলতেন। কিন্তু যখন তিনি কলম ধরতেন, তখন তিনি হয়ে উঠতেন এক অসম্ভব
তীক্ষ্ণ পর্যবেক্ষক। একদম। এখানে একটা ব্যাপার খুব কৌতূহল জাগায়। তাহলে কি গোল্ডস্মিথ ছিলেন আধুনিক যুগের সেই সব বিশৃঙ্খল ফ্রিল্যান্সার বা গিগ ওয়ার্কারদের মতো? দারুণ একটা তুলনা। মানে আমরা অনেকেই তো এমন মানুষদের চিনি যারা ব্যক্তিগত জীবনে প্রচণ্ড অগোছালো, যাদের ঘরের জিনিসপত্র এলোমেলো পড়ে থাকে, যারা কোনোভাবেই ডেডলাইনের আগে কাজ শেষ করতে পারেন না। হ্যাঁ, সব কাজ জমিয়ে রাখেন। ঠিক, কিন্তু একেবারে শেষ মুহূর্তে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন হঠাৎ করেই কোনো এক জাদুকরী মুহূর্তে একটা মাস্টারপিস তৈরি করে ফেলেন। গোল্ডস্মিথও কি ঠিক তেমনই ছিলেন? আপনার এই গিগ ওয়ার্কার তুলনার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যোগ করা যায়। আধুনিক যুগের ফ্রিল্যান্সাররা যেমন বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করতে গিয়ে বিচিত্র সব অভিজ্ঞতার সম্মুখীন হন, গোল্ডস্মিথের ভবঘুরে জীবনটাও তাকে ঠিক সেই সুবিধাই দিয়েছিল। আচ্ছা। প্রাতিষ্ঠানিক শিক্ষায় বা অভিজাত সমাজের নিয়মে বাধা না থাকায় তিনি সমাজের একেবারে নিচু তলার মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের মানুষের সাথে মিশতে পেরেছিলেন। ওই যে রাস্তায় রাস্তায় বাঁশি বাজিয়ে ঘুরে বেড়ানো। ঠিক। এর ফলে তিনি কৃষকদের জীবন, সরাইখানার মাতালদের আড্ডা, সাধারণ মানুষের ভাষা খুব কাছ থেকে দেখেছিলেন। আবার অন্যদিকে দ্য ক্লাব, স্যামুয়েল জনসনের মতো পণ্ডিতদের সাথে আড্ডা দেবার ফলে অভিজাত সমাজের কৃত্রিমতাটাও তার বেশ চেনা ছিল। মানে দুই জগতের সাথেই তার ওঠা বসা ছিল। হ্যাঁ, আর এই বিশাল অভিজ্ঞতার ক্যানভাসই তাকে সমাজের সব স্তরের মানুষের চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করেছিল। এই ভবঘুরে স্বভাব আর বিচিত্র অভিজ্ঞতার কথা যখন আসলই, তখন চলুন তার জীবনের একটা অত্যন্ত মজার এবং কিছুটা লজ্জাজনক ঘটনা নিয়ে কথা বলি। হ্যাঁ, ওই ঘটনাটা। একাডেমিক স্টাডি গাইড থেকে আমরা জানতে পারি এই ব্যক্তিগত ঘটনাটায় আসলে শি স্টুপস টু কঙ্কার নাটকের জন্ম দিয়েছিল। মানে নিজের জীবনের বোকামি থেকেই তিনি এত বড় একটা প্লট পেয়েছিলেন। ঘটনাটা ঘটেছিল আয়ারল্যান্ডের আরডগ নামের একটা জায়গায়। গোল্ডস্মিথ তখন বেশ তরুণ। তিনি এক জায়গায় যাওয়ার পথে পথ হারিয়ে ফেলেন। এলাকার এক লোককে তিনি একটা ভালো সরাইখানা বা ইন দেখিয়ে দিতে বলেন। তারপর সেই লোকটি গোল্ডস্মিথের এই উদ্ধত ভঙ্গি দেখে একটু মজা করার সিদ্ধান্ত নেয়। সে সরাইখানা না দেখিয়ে এলাকার এক সম্ভ্রান্ত ভদ্রলোক মিস্টার ফেদারস্টোনের বিশাল ব্যক্তিগত বাড়ি দেখিয়ে দেয়। ও আচ্ছা। হ্যাঁ, এবং গোল্ডস্মিথ তো সেটাকেই সরাইখানা ভেবে সোজা সেই বাড়িতে ঢুকে পড়েন। এবং শুধু ঢুকেই পড়েননি, তিনি রীতিমতো সরাইখানার মালিক বা ল্যান্ডলর্ড ভেবে সেই বাড়ির আসল মালিককে হুকুম চালাতে শুরু করেন। খাবার অর্ডার করা, মদ নিয়ে আসতে বলা, মানে সব মিলিয়ে এক চরম বিশৃঙ্খল অবস্থা। মজার ব্যাপার হলো মিস্টার ফেদারস্টোন গোল্ডস্মিথের বাবাকে আগে থেকেই চিনতেন। তাই নাকি? হ্যাঁ, তাই। তিনি গোল্ডস্মিথকে বাধা না দিয়ে পুরো ব্যাপারটা উপভোগ করতে থাকেন এবং একজন সরাইখানার মালিকের মতোই বিনয়ের সাথে আচরণ করেন। পরের দিন সকালে যখন গোল্ডস্মিথ আসল সত্যটা জানতে পারেন, তখন তার অবস্থাটা একবার ভাবুন। নিজের জীবনের এমন একটা চূড়ান্ত লজ্জাজনক ঘটনাকে কেউ কিভাবে একটা সফল কমেডিতে রূপান্তর করার সাহস পায়? আমরা তো সাধারণত এমন বিব্রতকর ঘটনা লুকিয়ে রাখতেই বেশি পছন্দ করি, তাই না? তা তো বটেই। কিন্তু এখানেই গোল্ডস্মিথের প্রতিভা লুকিয়ে আছে। তিনি শুধু এই ঘটনাটাকে নাটকের প্লট বানাননি, তিনি আসলে এই ঘটনার পেছনের মনস্তত্ত্বটা ধরেছিলেন। ঠিক। তিনি বুঝতে পেরেছিলেন যে আভিজাত্য বা সামাজিক মর্যাদা কতটা ঠুনকো একটা বিষয়। যদি একটা বিশাল বাড়ি সরাইখানার মতো মনে হয়, আর বাড়ির মালিক যদি বিনয়ের কারণে পরিচারকের মতো আচরণ করে, তাহলে সামাজিক ক্লাস বা শ্রেণীর আসলে কোনো দামই নেই, সবই একটা অভিনয়। একদম সঠিক পয়েন্ট ধরেছেন। এই ব্যক্তিগত অভিজ্ঞতায় তিনি নাটকে মার্লো এবং হেস্টিংস চরিত্রের মাধ্যমে দেখিয়েছেন। নাটকে এই দুই যুবক মিস্টার হার্ডক্যাসেলের বিশাল বাড়িকে সরাইখানা ভেবে ভুল করে। নাটকের সাবটাইটেল যে রাখা হয়েছে দ্য মিস্টেকস অফ আ নাইট বা এক রাতের ভুল, তা মূলত এখান থেকেই এসেছে। কিন্তু শুধু একটা চমৎকার প্লট থাকলেই তো কোনো নাটক কালজয়ী হয় না। এর উপস্থাপনের ধরনটাও সমান জরুরি। অবশ্যই। রিহার্সাল ইনসাইটস থেকে আমরা জানতে পারি গোল্ডস্মিথ সেকালের প্রচলিত নাট্যধারাকে একেবারে বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন। এই ব্যাপারটা একটু খোলাসা করা দরকার। কেন এই নাটকটি সমসাময়িক অন্যান্য নাটকের চেয়ে এত আলাদা ছিল? এ কারণ বুঝতে হলে অষ্টাদশ শতাব্দীর থিয়েটারের পরিবেশটা বুঝতে হবে। সেই সময় মূলত দুই ধরনের কমেডি খুব জনপ্রিয় ছিল। একটা হলো রেস্টোরেশন কমেডি। এটা অনেকটা আধুনিক যুগের সেই সব টিভি সিরিজের মতো যেখানে শুধু অভিজাত ও ধনী সমাজের মানুষদের দেখানো হয়।
আচ্ছা। তারা সারাক্ষণ একে অপরের পিঠে ছুরি মারে, প্রতারণা করে এবং অত্যন্ত তীক্ষ্ণ সংলাপ দিয়ে একে অপরকে ঘায়েল করে। এখানে হাসির চেয়ে নিষ্ঠুরতা বেশি। আরেকটা ধারা ছিল সেন্টিমেন্টাল কমেডি। সেন্টিমেন্টাল কমেডিকে তো গোল্ডস্মিথ রীতিমতো ঘৃণা করতেন, তাই না? একেবারে। সেন্টিমেন্টাল কমেডিকে কমেডি বলাই মুশকিল। আমরা যদি কল্পনা করি যে একটা সিটকম বা হাসির নাটক দেখছি, কিন্তু সেখানে কোনো জোকস নেই, বরং চরিত্রগুলো সারাক্ষণ কান্না করছে আর দর্শককে নীতি বাক্য শোনাচ্ছে যে কিভাবে ভালো মানুষ হতে হয়। ওরে বাবা, বোরিং। সেটাই ছিল সেন্টিমেন্টাল কমেডি। গোল্ডস্মিথ মনে করতেন এই ধরনের নাটক সাধারণ মানুষের বাস্তব জীবন থেকে অনেক দূরে। তিনি এমন একটা নাটক লিখতে চাইলেন যা মানুষকে প্রাণ খুলে হাসাবে। হ্যাঁ, সাধারণ মানুষের হাসি ব্যবহার করেছিলেন। রিহার্সাল ইনসাইটসে তাকে বলা হয়েছে বিপরীতের নাটক বা আ প্লে অফ অপোজিটস। শহর বনাম গ্রাম, ধনী বনাম গরিব, লাজুক স্বভাব বনাম উদ্ধত স্বভাব। আর এই বৈপরীত্য সবচেয়ে বেশি ফুটে উঠেছে সংলাপের অ্যান্টিথেসিস বা বিপরীত অলঙ্কারের মাধ্যমে। ঠিক যেমন মিস্টার হার্ডক্যাসল আর তার স্ত্রী। একদম। মিস্টার হার্ডক্যাসল পুরনো সব কিছু ভালোবাসেন। তিনি বলছেন, আমি পুরনো সব কিছু ভালোবাসি, পুরনো বন্ধু, পুরনো সময়, পুরনো আদব কায়দা, পুরনো বই, পুরনো ওয়াইন। অন্যদিকে তার স্ত্রী মিসেস হার্ডক্যাসল লন্ডনের আধুনিক চাকচিক্য আর ফ্যাশনের জন্য পাগল। তিনি এই পুরনো বাড়িটাকে ঘেন্না করেন। এই বিপরীতমুখী সংলাপের মেকানিজমটা কিন্তু অসাধারণ। একটা চরিত্র যে শব্দটা ব্যবহার করছে, অন্য চরিত্র সে একই শব্দটা লুফে নিয়ে তার সম্পূর্ণ বিপরীত অর্থ দাঁড় করিয়ে পাল্টা আক্রমণ করছে। ঠিক, এই অ্যান্টিথিসিস বা বিপরীতমুখী সংলাপের ব্যাপারটা অনেকটা আধুনিক যুগের র্যাপ ব্যাটলের মতো। র্যাপ ব্যাটল? দারুণ তুলনা। হ্যাঁ, র্যাপ ব্যাটল যারা দেখেছেন তারা জানেন, প্রতিপক্ষ যদি সম্মান শব্দটা বলে কোনো পাঞ্চলাইন দেয়, তাহলে অপরজন সেই সম্মান শব্দটাকেই টেনে নিয়ে এমনভাবে পাল্টা জবাব দেয় যে আগের জনের কথাটাই তার বিরুদ্ধে চলে যায়। গোল্ডস্মিথের নাটকেও ঠিক এই মেকানিজমটা কাজ করেছে। আচ্ছা, একটা উদাহরণ দেওয়া যায়? যেমন মিসেস হার্ডক্যাসল যখন ছেলে টনিকে রাতে সরাইখানায় যেতে মানা করে বলছেন যে প্লিজ অন্তত আজকে রাতের জন্য ওদের হতাশ করো, তখন টনি সেই হতাশ বা ডিসঅ্যাপয়েন্ট শব্দটা লুফে নিয়ে পাল্টা জবাবে বলছে, ওদের হতাশ করতে আমার খুব একটা গায়ে লাগবে না, কিন্তু নিজেকে হতাশ করাটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। হা, অসাধারণ। শব্দের কি অদ্ভুত সুন্দর আর তীক্ষ্ণ ব্যবহার! এই বিপরীতমুখী সংলাপগুলোর কারণেই নাটকটার একটা অদ্ভুত রিদম তৈরি হয়েছে, যা দর্শকদের এক মুহূর্তের জন্য বোর হতে দেয় না। একদম। তো বিপরীতমুখী সংলাপের এই আলোচনা থেকে এবার নাটকের সবচেয়ে বড় বৈপরীত্য এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের দিকে যাওয়া যাক। আর সেটা হলো শ্রেণী বা ক্লাস এবং মানুষের দ্বৈত সত্তা। মার্লোর চরিত্রটা? হ্যাঁ, নাটকের প্রধান পুরুষ চরিত্র মার্লোর অদ্ভুত একটা মানসিক সমস্যা আছে। মার্লোর চরিত্রটি সত্যি অষ্টাদশ শতাব্দীর সমাজের একটা দারুণ মনস্তাত্ত্বিক কেস স্টাডি। সে তার সমকক্ষ বা উচ্চবিত্ত মহিলাদের সামনে, যাদের নাটকে উইমেন অফ রেপুটেশন অ্যান্ড ভার্চু বলা হয়েছে, অত্যন্ত লাজুক, নার্ভাস এবং আড়ষ্ট হয়ে থাকে। আচ্ছা। সে ঘামতে থাকে, তোতলায়, এমনকি তাদের চোখের দিকে তাকাতেও ভয় পায়। কিন্তু নিম্নবিত্ত বা সাধারণ মহিলাদের সামনে, যেমন কোনো পরিচারিকা বা বারমেইডদের সামনে, যাদের ক্রিচার্স অফ অ্যানাদার স্ট্যাম্প বলা হয়েছে, মার্লো চরম উদ্ধত্ত, আত্মবিশ্বাসী এবং একেবারে অন্য একজন মানুষ। এই বিষয়টা কিন্তু আমাদের আধুনিক জীবনের সাথেও খুব পরিচিত থেকে, যাকে আজকাল আমরা কোড সুইচিং বলি। হ্যাঁ, কোড সুইচিং। আমরা সবাই দৈনন্দিন জীবনে এটা করি। কর্মক্ষেত্রে বসের সামনে বা কাস্টমার সার্ভিস দেওয়ার সময় আমাদের গলার স্বর, কথা বলার ধরন একদম পরিশীলিত আর সাবধানী থাকে। আবার সেই আমরাই যখন কাজের শেষে বন্ধুদের সাথে আড্ডায় বসি, তখন একেবারেই অন্য মানুষ, অনেক বেশি খোলামেলা আর স্বাধীন। একদম। মার্লোর সমস্যাটা হলো এই কোড সুইচিংটা তার ক্ষেত্রে চরম পর্যায়ে চলে গিয়েছিল। ঠিক। এবং এই বিষয়টা বুঝতে পেরেই কিন্তু নাটকের নায়িকা কেট, মানে মিস্টার হার্ডক্যাসলের মেয়ে, এক অসাধারণ চাল চালে। কি ছিল সে? কেট যখন বুঝতে পারে যে মার্লো তার আসল পরিচয়ে কথা বলতে গিয়ে আড়ষ্ট হয়ে পড়ছে, তখন সে একটা বুদ্ধি বের করে। সে সাধারণ পরিচারিকা বা বারমেডের পোশাক পরে মার্লোর সামনে হাজির হয়, যাতে মার্লো তার আড়ষ্টতা কাটিয়ে স্বাভাবিক হতে পারে। আচ্ছা। আর ঠিক এই কারণেই নাটকের নাম দেওয়া হয়েছে শি স্টুপস টু কঙ্কার, অর্থাৎ জয়ের জন্য নিচে নামা বা নিজের সামাজিক অবস্থান থেকে স্বেচ্ছায় নিচে নেমে আসা। কিন্তু আপনার এই আলোচনার সূত্র ধরেই আমার মনে একটা কড়া প্রশ্ন।
বা পুশব্যাক আসছে। বলুন, আধুনিক দৃষ্টিকোণ থেকে দেখলে মার্লোর এই আচরণ তো চরম ভণ্ডামি বা হিপোক্রিসি এবং ভীষণ টক্সিক। উচ্চবিত্ত নারীদের সম্মান করা আর নিম্নবিত্ত নারীদের সাথে যাচ্ছেতাই বা উদ্ধত আচরণ করা, এটা তো কোনো ভালো মানুষের লক্ষণ হতে পারে না। এটা ঠিক। এমন একটা মানুষের মন জয় করার জন্য কেট কেন এত কষ্ট করতে গেল? নিজের স্ট্যাটাস ভুলে একটা বারমেড সাজার কি দরকার ছিল তার? আপনার এই প্রশ্নটা খুবই যৌক্তিক এবং আজকের দিনের মূল্যবোধ দিয়ে বিচার করলে মার্লোকে সত্যিই আপত্তিকর মনে হয়। কিন্তু আমাদের বুঝতে হবে অষ্টাদশ শতাব্দীর ব্রিটিশ ক্লাস সিস্টেমের চাপটা কেমন ছিল। কেমন ছিল সেটা? সেই সময়ে উচ্চবিত্ত সমাজে বিয়েটা ছিল অনেকটা কর্পোরেট চুক্তির মতো। সেখানে এত বেশি নিয়মকানুন, শিষ্টাচার আর কৃত্রিমতা ছিল যে মানুষ সবসময় একটা অদৃশ্য আতঙ্কে ভুগত। মার্লো আসলে কোনো খারাপ মানুষ নয়, সে সমাজের এই লেবেল বা স্ট্যাটাসের চাপে পিষ্ট একজন মানুষ। মানে একটা দমবন্ধ করা পরিবেশ। হারানোর ভয় আর রীতিনীতির পাহাড়, তাই সে পঙ্গু বা নার্ভাস হয়ে যায়। কিন্তু যখন সে নিচুতলার মানুষের কাছে যায়, তখন সে জানে সমাজ তাকে বিচার করবে না। তাই সেখানে সে তার আসল, যদিও কিছুটা অমার্জিত সত্তাটা প্রকাশ করতে পারে। তার মানে কেট বুঝতে পেরেছিল যে মার্লোর এই টক্সিক আচরণের মূলে রয়েছে সমাজের চাপিয়ে দেওয়া ভয়। একদম ঠিক তাই। কেট বুঝতে পেরেছিল যে উচ্চবিত্ত সমাজের এই সামাজিক মুখোশটা মার্লোর আসল চরিত্রটাকে ঢেকে রেখেছে। এই ক্লাস সিস্টেমের বাইরে মার্লো আসলে একজন সৎ এবং ভালো মানুষ। তাই কেট বারমেড সেজে সেই সামাজিক চাপের দেয়ালটা ভেঙে দেয়, যাতে মার্লো কোনো স্ট্যাটাসের কথা না ভেবে একজন সাধারণ মানুষের প্রেমে পড়তে পারে। কি চমৎকার একটা মনস্তাত্ত্বিক খেলা! সমাজের কৃত্রিমতা মানুষকে কতটা আড়ষ্ট করে রাখে, গোল্ডস্মিথ সেটাই খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। হ্যাঁ, আচ্ছা, এতক্ষণ তো আমরা মার্লো কেট হার্ডক্যাসল দম্পতি নিয়ে কথা বললাম, কিন্তু এই নাটকের ইঞ্জিন আসলে এরা কেউই নয়। একাডেমিক অ্যানালিসিস অনুযায়ী নাটকের ঘটনা প্রবাহের আসল চালক তো অন্য একজন। আপনি টনি ল্যাম্পকিনের কথা বলছেন, মিসেস হার্টক্যাসেলের প্রথম পক্ষের ছেলে। সত্যি সে না থাকলে এই নাটকের কোনো ঘটনাই ঘটত না। টনি হল নাটকের আসল প্রাণভোমরা বা মুভিং স্পিরিট। টনি চরিত্রটা তো রীতিমতো বিশৃঙ্খলার কারিগর। হ্যাঁ, ভীষণ। সে ভীষণ দুষ্টু প্রকৃতির। সে বড়দের চুলে পরচুলা বা উইগ বেঁধে দেয়। ভদ্র সমাজের নিয়মকানুনের প্রতি তার চরম অবজ্ঞা। অভিজাত সমাজের আড্ডার চেয়ে তার বেশি পছন্দ 3 জলি পিজেন্স নামের একটি সরাইখানা। সেখানে সে ঘোড়ার ডাক্তার, মিউজিক বক্স বাজানোর সাধারণ মানুষ, এদের সাথে সময় কাটাতে ভালোবাসে। এমনকি সে নিজেই একটা গান বানিয়েছে ওই সরাইখানাকে নিয়ে। রিহার্সাল ইনসাইটস অনুযায়ী টনিকে শেক্সপিয়ারের বিখ্যাত নাটক আ মিডসামার নাইটস ড্রিমের পাক চরিত্রের সাথে তুলনা করা হয়েছে। আচ্ছা, ওই যে দুষ্টু পরীটা। হ্যাঁ, এর কারণ হল প্যাগ যেমন দোনে ঘুরে ঘুরে সবার মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে মজা পেত এবং নিয়মে তোয়াক্কা করত না, টনিও ঠিক তাই। সমাজের যে কঠোর এবং দমবন্ধকারা কাঠামোর কথা আমরা এতক্ষণ বলছিলাম, টনি হল সেই কাঠামোর সম্পূর্ণ বিপরীত একটা শক্তি। প্রকৃতির বিশৃঙ্খল রূপ আর কি। ঠিক, সে হল প্রকৃতির সেই আদিম বা বিশৃঙ্খল শক্তি যা কোনো নিয়ম মানে না। এই টনিই কিন্তু মার্লো এবং হেস্টিংসকে ভুল রাস্তা দেখিয়ে হার্ডক্যাসেলের বাড়িকে সরাইখানা বলে পরিচয় করিয়ে দেয়। এবং সেখান থেকেই শুরু হয় সমস্ত বিভ্রান্তি। সে এই কাজটা করেছিল স্রেফ মজা করার জন্য, আর তার মায়ের অতিরিক্ত নিয়ন্ত্রণের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য। টনি যেন গোল্ডস্মিথের নিজেরই একটা ছায়া, যে কোনো প্রাতিষ্ঠানিক নিয়মের ধার ধারে না। একদম ঠিক। টনি যেন এই বার্তাটাই দেয় যে শহরের ওই তথাকথিত অভিজাত আর কৃত্রিম রীতিনীতির চেয়ে গ্রামের এই সহজ সরল এবং কিছুটা বিশৃঙ্খল জীবন অনেক বেশি প্রাণবন্ত। দারুণ! আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো আলোচনাটিকে যদি আমরা গুটিয়ে আনি, তাহলে দেখা যায় গোল্ডস্মিথের এই নাটকটি শুধুই এক রাতের বিভ্রান্তির গল্প নয়, বরং এটি আমাদের চোখের আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সমাজে আমরা যে স্ট্যাটাস, আভিজাত্য বা পদমর্যাদার অহংকার করি, তা কতটা হাস্যকর এবং ঠুনকো একটা আবরণ মাত্র। একদম। একটু পোশাক বদলে দিলে বা একটু জায়গা বদলে দিলে মানুষের আসল রূপটা কেমন বেরিয়ে আসে, সেটাই শি স্টুপস টু কঙ্কারের মূল কথা। শ্রোতারা একটু ভেবে দেখুন, আজও আমরা কর্মক্ষেত্রে একরকম আচরণ করি, আর বন্ধুদের সাথে বা ক্লাবের আড্ডায় আরেক রকম আচরণ করি। আমরা সবাই এক ধরনের রোল প্লে বা অভিনয় করে চলেছি। এই প্রসঙ্গের সাথে মিলিয়ে আমি একটা একেবারে নতুন কিন্তু অত্যন্ত চিন্তার খোরাক জোগানো তথ্য দিতে চাই। আচ্ছা, বলুন তো।
আমাদের সোর্স মেটেরিয়ালে উল্লেখ আছে যে গবেষকরা বিশেষ করে মুনরো ম্যাকলেনান তার গবেষণায় দেখিয়েছেন যে অলিভার গোল্ডস্মিথ হয়তো কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ ছিলেন। বর্ণান্ধ? হ্যাঁ, তার জীবনের বেশ কিছু ঘটনায় দেখা যায় তিনি নির্দিষ্ট কিছু রঙের পার্থক্য করতে পারতেন না বা ভুল রং নির্বাচন করতেন। একজন সাহিত্যিকের বর্ণান্ধ হবার বিষয়টা তো বেশ কৌতূহলোদ্দীপক। ঠিক এখানেই ম্যাটাফর বা রূপকের ব্যাপারটা আসে। এই শারীরিক অক্ষমতাটিকে যদি আমরা একটা দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে ব্যাপারটা অভাবনীয় দাঁড়ায়। শ্রোতারা হয়তো ভাববেন যে মানুষটি শারীরিকভাবে রঙের পার্থক্য করতে পারতেন না, তিনি কি আসলে সমাজের তথাকথিত শ্রেণী বা ক্লাসের পার্থক্যগুলো সবচেয়ে ভালোভাবে দেখতে পেয়েছিলেন? বাহ, কি চমৎকার একটা পয়েন্ট! সমাজের মানুষ যখন কে ধনী, কে গরিব, কার পোশাক কেমন, কে কোন রঙের বা দামের কাপড় পরেছে, এইসব বাহ্যিক রং বা আবরণ নিয়ে ব্যস্ত, তখন গোল্ডস্মিথের হয়তো সেই আবরণ ভেদ করে ভেতরের আসল মানুষটাকে দেখার অদ্ভুত এক ক্ষমতা ছিল। অসাধারণ। তার এই বর্ণান্ধতা বা বহিরাগত দৃষ্টিভঙ্গি হয়তো তাকে বুঝতে সাহায্য করেছিল যে সামাজিক শ্রেণীবিভাগ বা স্টেটাস আসলে মানুষেরই তৈরি করা এক কাল্পনিক বিভ্রম ছাড়া আর কিছুই নয়। বদলে এক চরম ছন্নছাড়া মানুষের এলোমেলো জীবন। কিন্তু সেই অগোছালো ঋণে ডুবে থাকা শারীরিকভাবে বর্ণান্ধ এক ভবঘুরে মানুষটি সমাজের এই মেকি কাঠামোটাকে যতটা নিখুঁতভাবে দেখতে পেয়েছিলেন, সমসাময়িক আর কেউ হয়তো ততটা পারেনি। একদম ঠিক বলেছেন। তার জীবনের এই চূড়ান্ত বিশৃঙ্খলাই তাকে এমন এক দৃষ্টি দিয়েছিল যা দিয়ে তিনি রচনা করতে পেরেছিলেন এমন এক মাস্টারপিস যা ২.৫ শতাব্দী পরেও আমাদের নিজেদের দিকে আয়না ধরে, আমাদের সামাজিক মুখোশ, কোড সুইচিং আর স্ট্যাটাসের অহংকার নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। এই গভীর চিন্তার রেশ ধরেই আজকের মতো এখানেই শেষ করছি।